আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ভাই আজকে তো আপনার ক্লাস না ভাই, আজকে তো আমার ক্লাস। তো শেষ। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। It's my turn now. ক্যাপশন দেখে বুঝে গেছো আজকে মূলত আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইন্টিগ্রেশন জিনিসটা ঠিক যতটাই কঠিন, আবার এর যত গভীরে যাওয়া যায় ঠিক ততটাই কিন্তু মজা লাগে। এই ইন্টিগ্রেশন জিনিসটা কিন্তু খুবই মজার। তো আজকে মূলত আমরা ইন্টিগ্রেশনের ব্যবহারিক জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। ক্ষেত্রফল নির্ণয় যদিও আমাদের বইয়েও আছে, তারপরেও আমরা এখানে একটু দেখবো, একটু অন্যভাবে দেখবো। তো ধরি আমরা এফ অফ এক্স একটা বক্ররেখা, ঠিক আছে? এই এফ অফ এক্স একটা বক্ররেখা। এই বক্ররেখার আমরা তো এখানে অসীম পরিমাণ ক্ষেত্রফলটা যাবে, কি বলা যায় আর কি, অসীম পরিমাণ যাবে এই রেখাটা। अरे कहना क्या चाहते हो? কিন্তু আমরা এই রেখাটা একটা নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রফল বের করতে চাই। ধরলাম এই এ এবং এই বি। দেখো মূলত বক্ররেখারে কি করবা, বক্ররেখার উপর থেকে একটা টর্চ লাইট মারবা, যতটুকু ছায়া আসবে ইন্টিগ্রেশন করলে কি আমাদের অতটুকুর ক্ষেত্রফল বের করে দেবে। তো এখান থেকে টর্চ লাইট মারলে আমাদের দেখো এ থেকে বি এর মধ্যে এই অংশটার ক্ষেত্রফল যদি আমরা এফ ডেরিভেটিভ করি তাহলে ইন্টিগ্রেট করি তাহলে বের করে দেবে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু বোঝার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এটাকে টুকরো টুকরো করে ফেলবো এখন। কিন্তু টুকরো টুকরো করে আমরা কুকুরকে খাইয়ে দিব না, আমরা এটাকে পরিমাপ করবো। দেখো টুকরো টুকরো হয়ে গেছে না? এখন এই যে ছোট্ট ছোট্ট এক একটা অংশ, এটাকে মূলত একেবারে অসীম পরিমাণ ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো আমরা এটাকে একটু জুম করে দেখবো, দাঁড়াও একটু জুম করে নিই। এখানে এই যে এখন এই যে ছিল আমাদের এ থেকে বি, আর এই যে একটা জুম করে নিলাম, তাহলে এই যে যে ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটার নাম হচ্ছে ডিএক্স। এটা কি এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষ বরাবর খুবই ছোট একটা অংশ, এই ছোট একটা অংশকে বলা হয় ডিএক্স। এই ডিএক্স একেবারে টেন্ডস টু কি জিরো, মানে একদম জিরোর কাছাকাছি কিন্তু জিরো না। আচ্ছা, এইবার এইটুকুর মধ্যে দেখো এইখানে এই যে যে বাঁকায় গেছে, হ্যাঁ? এখন চিন্তা করে দেখো, একটা বাঁকা রেখা একদম যদি তুমি মানে জুম করতে থাকো অসীম সংখ্যক ভাবে ভাগ করছো, তার মানে এই রেখাটা বা এই অংশটা আসলে এত ছোট যে এই বাঁকাটুকু আর বোঝা যায় না যে আসলে কতটুকু বাঁকা, বা মেজারই করা যায় না। তো তখন এইটুকুকে আসলে একটা সরল রেখা হিসেবে আমরা ধরে নিই। তো এইটুকুকে যদি আমরা একটু সরল রেখা হিসেবে ধরে নিই, তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, সুন্দর। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, তাহলে এই দেখো এই যে যে অংশটা, এটা কি, এটা হচ্ছে এফ অফ এক্স বা কি ওয়াই এর মান। এই যে এইটুকু হচ্ছে এফ অফ এক্স বা ওয়াই এর মান, এইটুকু হচ্ছে ডিএক্স। তাহলে এফ অফ এক্স ইনটু ডিএক্স করলে আমরা কি পাইতেছি? আমরা এখানে পাইতেছি এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল। আর যদি এই অসীম পরিমাণ ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, তাইলে আমরা করব কি, এটাকে ইন্টিগ্রেট করব। আর ইন্টিগ্রেট করে কি বের করব, এই মানে কতটুকু অংশের মধ্যে বের করব, এ থেকে বি এর মধ্যে। এ থেকে বি এর মধ্যে যদি আমরা যোগজ বের করি, তখন আমরা পাবো কি, এই এ থেকে বি এর মধ্যে এই বক্ররেখা কতটুকু অংশ আবদ্ধ করছে সেই পুরোটার ক্ষেত্রফল। আমরা একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, একটা গল্পের মাধ্যমে বের করার চেষ্টা করব। ধরো এক দেশে এক রাজা ছিল। এখন সেই রাজার যে রাজ্যটা ছিল, ওই রাজ্যটা এরকম একটু পরাবৃত্তকার শেপের ছিল, ঠিক আছে? অসীম পর্যন্ত তার রাজ্য যায়নি, এই এক মাথায় গিয়ে হয়তো আটকে গেছে, গেল যে মাথায় গিয়ে আটকে গেল, কিন্তু তার এরকম শেপটা কি ছিল, এরকম পরাবৃত্ত ছিল। এখন একটা বিদ্রোহী গোষ্ঠী এইভাবে এইখান থেকে তার রাজ্য দখল করা শুরু করলো, এইভাবে সরল রেখা বরাবর আগানো শুরু করলো। এগোয় একটা টাইমে তার এই রাজ্যের এই পাশের অংশটা দখল করে নিল। এখন রাজা জানতে চায় সে ঠিক কতটুকু অংশ হারাইলো, ঠিক আছে? আমরা খুব গোপন সূত্রে জানতে পারছি যে সেই বিদ্রোহী গোষ্ঠী ওয়াই ইকুয়াল এক্স সরল রেখা বরাবর আগাইছিল, এবং রাজার রাজ্যটা ছিল পরাবৃত্তাকার, এবং সেই রাজ্যের সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল 4x, ঠিক আছে? তাহলে আমরা বের করতে চাই এই অংশটার ক্ষেত্রফল। দেখো আমার এইখানে অনেকভাবে বের করতে পারি। আমরা এই পুরো পরাবৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারি,
এরপরে এই যে সরল রেখাটা এই পাশে যতটুকু জায়গা দখল করছে এটার ক্ষেত্রফল বের করতে পারি, বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু দেখো তো আমাদের কি পুরো পরাবৃত্তের ক্ষেত্রফল বের করার কোনো দরকার আছে? আমাদের তো দরকার নেই। আমরা চাইলে এই যে অংশটা, এই যে সরল রেখাটা, এই দুটো বিন্দুর মধ্যে সরল রেখাটা যে অংশ দখল করছে আর এই পরাবৃত্তের বাঁকা অংশটা যে অংশ দখল করছে এইটুকু যদি আমরা বিয়োগ করে দিতে পারি তাইলেই কিন্তু আমরা এই যে কালো অংশটার ক্ষেত্রফল আমরা কি বের করে ফেলতে পারি, তাই না? তার জন্য আমাদের কি লাগবে? আগে আমাদের এই দুটা ছেদ বিন্দু লাগবে, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু ছেদ বিন্দু বের করি। একটা সমীকরণ y = x, এটাকে দিলাম 1। এরপর আরেকটা সমীকরণ হচ্ছে y² = 4x, এটাকে দিলাম 2। এখান থেকে আমি একটা এক্সট্রা কাজ একটু করে রাখলাম, y হবে হচ্ছে কত 2√x। এটা আমাদের পরে গিয়ে একটু কাজে লাগতে পারে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে চাই? ছেদ বিন্দু বের করতে চাই। তাহলে আমি এখন এটাকে মুছে দেব, না থাক মুছে দেব না, আমি এই সাইডে একটু লেখার চেষ্টা করি। তো আমি y = x এটাকে আমি 2 নঙে বসাই। যদি বসাই, দেখো বসালেই কিন্তু টকাস টকাস করে সব অ্যানসার বের হয়ে যাবে। 2 নঙে আছে কি y² = 4x, x এর জায়গায় আমি বসাই দেব y। এবার y ঘেচাং খু, y = আসতেছে 4, তাহলে x = কি আসতেছে 4। এখন আমরা যে y কাটে দিলাম এটা কি ঠিক হইলো? এটা কিন্তু ঠিক হইলো না। তাহলে আমরা এখানে তখন আমরা কি করলাম? y এর একটা মান হারাই গেলাম। যখনই আমরা y টা কেটে দিলাম, টকাস টকাস করে কেটে দিলাম, তখন কিন্তু y এর একটা মান আমরা হারিয়ে ফেললাম। তো আমরা এখানে কেটে দিব না, আমরা এখানে ভদ্রভাবে y কমন নিয়ে নেব। তখন কি হবে? y - 4 = 0। তখন y = আসবে 4 আর এই পাশে y = আসবে কত 0, তখন x = 0। তাহলে দেখো আমরা কিন্তু এই দুটো ছেদবিন্দু পেয়ে গেছি। একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে 4,4। এই দুটো ছেদবিন্দুর মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এই দুটো ছেদবিন্দুর মধ্যে যদি আমরা এখানে ইন্টিগ্রাল করতে পারি এই সরল রেখা আর এই বক্ররেখাটা, তাহলেই কিন্তু আমরা বিয়োগ করে দিলে এই কালো অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা দেখো এখানে আমাদের ছেদবিন্দু হলো 0,0 আর 4,4। আচ্ছা এখন আমরা কি করব? এই 0 থেকে 4 বিন্দুর ভিতরে এইখানে 0 আর এইখানে কি বিন্দু 4, এই 0,4 এর ভিতরে আমরা কি করব? এইটার ইন্টিগ্রাল করব আর এইটার ইন্টিগ্রাল করব, এই দুটার ইন্টিগ্রাল বিয়োগ করে দেব, বাস শেষ। তাহলে আমাদের এই রাজার হারানো রাজ্যের ক্ষেত্রফল দিলাম a, হারানো a, তাই না? যাই হোক, ইন্টিগ্রাল অফ 0 থেকে 4। এই দেখো y এর মান কি লিখছি আমি 2√x dx। এটা হচ্ছে কি পরাবৃত্তের ক্ষেত্রফল। মাইনাস যাবে 0 থেকে 4, এখানে কি x dx সুন্দরভাবে বের হয়ে যাবে এখানে। আচ্ছা এবার আমরা কি করতে পারি? 2 কে কিক মেরে বের করে দাও। 0,4 x⁻½ dx ইন্টিগ্রেশন অফ 0,4 x dx। এবার অ্যানসার কিন্তু খুব টকাস টকাস করে বের হয়ে যাবে। এখানে দেখো x⁻³ আসবে কত 3/2, 1 + 1/2, আর নিচেও আসবে 3/2। এই 3/2 কে আমি টকাস করে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে কি হয়ে গেল 2/3। এখানে চলে আসলো তখন কি x⁻³ এখানে আসলো কত তোমার 0 থেকে 4, মাইনাস যাবে কত এখানে আছে কত x, তাহলে x⁻x² বাই হচ্ছে 2। এই 2 কে আমি প্রকাশ করে বাইরে নিয়ে আসলাম, এই যে 2, এখানে আসবে 0, এই আসবে 4। এইবার তোমার x এর মান 0 আর 4 ব্যবধানের মধ্যে বসায় দিলে সুন্দর করে অ্যানসার চলে আসবে। এতটুকু নিজে করো, অ্যানসার চলে আসবে 2.67 বর্গ একক। তা যেহেতু রাজার রাজ্য তো আর সেন্টিমিটারে মাপা হবে না, রাজার রাজ্য কিলোমিটারে মাপা হবে। তাহলে এখানে আমরা দিলাম কিলোমিটার স্কয়ার। তাহলে রাজা তার কতটুকু রাজ্য হারাইছে? রাজা 2.67 কিলোমিটার স্কয়ার রাজ্য হারাইছে। ব্যাপারটা মজার না? আমরা ইন্টিগ্রেশন দিয়ে রাজার হারানো রাজ্যের ক্ষেত্রফল বের করে ফেললাম। কিন্তু রাজা সেনাবাহিনী কেন পাঠায়নি?
রাজা সেনাবাহিনী পাঠায়নি কোনো কারণে। রাজা তো আসলে গণিতবিদ ছিল, তিনি গণিত করতে ব্যস্ত ছিলেন, তিনি আসলে সেনাবাহিনী পাঠানোর সময় পাননি। আচ্ছা, তোমাদের মনে আছে জলিল ভাই কিন্তু একবার বর্ষা আপুকে দেখানোর জন্য তার হৃদয় বের করে দিছিল। তো এটা কিন্তু চমক ভাইও কিন্তু আমাদের এটা রিমেক করছিল। তো আজকে আমরা জলিল ভাইয়ের হার্টের ক্ষেত্রফল বের করব। তো আমরা যদি এটাকে গ্রাফে বসাই, অনেকটা এইরকম একটা সমীকরণ দেয়। এইটা হচ্ছে জলিল ভাইয়ের হৃদয় দা হার্ট। তো আজকে আমরা জলিল ভাইয়ের হৃদয় দা হার্টের ক্ষেত্রফল বের করব। তো সাধারণত হার্টের ক্ষেত্রফলের সমীকরণ হচ্ছে r = a * 1 - cos θ। এটা খুব গোপন সূত্রে জানা গেছে জলিল ভাইয়ের হৃদয়ের সমীকরণ হচ্ছে 2 * 1 - cos θ। এটা কিন্তু খুবই গোপন সূত্রে জানা গেছে। তো আজকে আমরা এইটারই ক্ষেত্রফল বের করব। তো চলো শুরু করি। জলিল ভাইয়ের হার্টের ক্ষেত্রফল বের করার আগে আমাদের একটু পোলার ফাংশন সম্পর্কে জানতে হবে। এখানে শুধু পোলার ফাংশন আছে, মাইয়ার ফাংশন নাই, এর তীব্র নিন্দা জানাচ্ছি। যাই হোক, দেখি এই যে ধরো একটা বৃত্তের একটা চাপ আমরা নিলাম। এই চাপটা এই যে থিটাটা, এটা খুবই ছোট্ট একটা থিটা, একেবারে টেন্স টু জিরো। এটাকে আমি থিটা না বলে ডি থিটাও বলতে পারি, ঠিক আছে? এই ডি থিটা কি একেবারে টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি কাছাকাছি যায় কিন্তু জিরোতে যায় না, ঠিক আছে? আর এই যে চাপটা, এই চাপটাকে আমি ডিএস বলতে পারি। দেখো এখানেও আমি একটু ভন্ডামি করবো, ঠিক আছে? কারণ এই ডিএসটা এত ছোট যে আমি এই অংশটাকে পুরো সরল রেখা হিসেবে ধরে নেব। কারণ এই ডি থিটাটা এতটাই ছোট যে এটাকে কাইন্ড অফ একটা কোণ, এটাই বোঝা যায় না, ঠিক আছে? আর এইটা হচ্ছে তার ব্যাসার্ধ আর, ঠিক আছে? তাহলে আমি যদি এর ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফলের সূত্র তোমরা সবাই জানো, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। তাহলে এইটাকে আমি ত্রিভুজ আকারে ধরলে এর ক্ষেত্রফল আমরা কি পাবো? a = হাফ ইন্টু আর ইন্টু কি আছে তোমার এখানে ডি এস। এবার চাপের সূত্র কিন্তু তোমরা সবাই জানো, চাপের একটা সূত্র জানো না? এই যে S = r θ। তাহলে ds = কত হবে? হাফ ইন্টু r ইন্টু ds = কত হবে? r d θ। তাহলে হাফ r² d θ। তাইলে দেখো এই যে একদম ছোট্ট অংশের ক্ষেত্রফল আমরা পাইলাম হাফ ইন্টু r² ইন্টু d θ। এটা কি আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? হাফ ইন্টু r² d θ দিয়ে। তাহলে পুরোটার ক্ষেত্রফল কি হবে? এইটাকে তাহলে আমি যদি পুরোটার ক্ষেত্রফল করতে চাই তাহলে কি হবে? a = আসবে ইন্টিগ্রেশন অফ θ1 থেকে θ2, কারণ এটা কি পোলার ব্যবস্থায় যাচ্ছে, θ1 থেকে θ2 হাফ r² d θ। হাফ কে একটা কিক মেরে বের করে দাও, এখানে θ1 থেকে θ2 r² d θ। তার মানে এইটাকে যদি আমরা ইন্টিগ্রাল করে দেই তাইলে কি আমরা জলিল ভাইয়ের হার্টের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো একটু বোঝার সুবিধার্থে আমি একটু আগে থেকে অঙ্কটা করে রাখছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার মূলত এখানে কি আছে, এত হিজিবিজি কেন সবই বলতেছি আস্তে আস্তে। a = হাফ 0 থেকে 2 পাই, পুরোটা ক্ষেত্রফল বের করব 0 থেকে 2 পাই ব্যবধানে। এই দেখো এইখান থেকে যদি আমি শুরু করি 0 থেকে এসে আবার 2 পাই এ মিলিত হবে, তারপরে পুরো একটা সার্কেল কিন্তু রাউন্ড করবে। তো আমি 0 থেকে 2 পাই ব্যবধানে বের করব এই হাফ r² θ ভ্যালু। তাহলে আমাদের কি বের হয়ে যাবে? এই কার্ডিওয়েডের ক্ষেত্রফল। আচ্ছা, এটার নাম হচ্ছে কার্ডিওয়েড বা এটাকে অন্তরিকাও বলে, ঠিক আছে? কিন্তু আমরা এখন এটাকে জানবো কি নামে? আমরা এখন এটাকে জানবো হৃদয় দি হার্ট। আমরা এখন এটাকে জানবো হৃদয় দি হার্ট নামে, জলিল ভাইয়ের হৃদয় দি হার্ট, ঠিক আছে?
তো আমরা এখন এটার ক্ষেত্রফল বের করব। দেখো আমাদের যেটা ছিল, আমাদের এই r এর মান ছিল কি এখানে 1 মাইনাস cos থিটা, আমাদের ছিল কি r ইকুয়াল 2 ইনটু 1 মাইনাস cos থিটা। এটা কি আমাদের এই কার্ডিওয়েডটা সমীকরণ ছিল, ঠিক আছে। তো আমরা এখন এই 2টাকে কি করছি, একটা কিক মেরে বাইর করে আনছি, আর এই যে স্কয়ার এই যে স্কয়ার, তো 2টা বাইরে থাকতেছে, এখানে 1 মাইনাস cos থিটা 0 থেকে 2 পাই ব্যবধানে 1 মাইনাস cos থিটা স্কয়ার করলে আসতেছে 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা d থিটা। এখন আমরা কি করতেছি, সবগুলাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে ফেলছি, টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াচ্ছি না, আমরা টুকরো টুকরো করে পরিমাপ করতেছি। তো আমরা সব টুকরো টুকরো করে দিয়ে এই দেখো d থিটার সাথে 1 এসে হলো 2 ইনটু 0 থেকে 2 পাই ব্যবধানে শুধু d থিটা, এখানে আবার মাইনাস 2 ইনটু 2, এই যে একবারে বাইরে cos থিটা d থিটা, আর এখানেও সেম 2 বাইরে cos স্কয়ার থিটা d থিটা। এবার এইখানে এইটা একটা 1 ছিল, এটাকে ইন্টিগ্রেশন করলে আসে থিটা 0 থেকে 2 পাই ব্যবধানে 4 sin থিটা, এই 0 থেকে 2 পাই ব্যবধানে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই যে 2 টু 4, আর cos থিটাকে ইন্টিগ্রেশন করলে sin থিটা, আর এই যে দেখো cos স্কয়ার থিটা একটা আছে ঝামেলা করতেছে, তো এটাকেও আমি এই সাইডে একটু সহজভাবে লিখে দিছি। দেখো আমরা cos স্কয়ার থিটাকে বলতে পারি কি হাফ ইনটু 2 cos স্কয়ার থিটা, এই 2 কে আমরা জোর করে ভিতরে পাঠিয়ে দিছি, কারণ আমরা জানি ভিতরে ধ্রুবক, ভিতরে থাকা বাইরে থাকা একই কথা। তো দেখো এইখানে আমরা বের করলাম, এখানে 2 cos স্কয়ার থিটার একটা ভ্যালু আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। cos 2 থিটা মানে কি cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, 1 মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin sin লিখাচাম হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে বসাইছি 1 প্লাস 2 cos 2 থিটা d থিটা। তাহলে এবার আমরা আবার টুকরো টুকরো করে ফেলছি, হাফ d থিটা প্লাস হাফ, এটা হাফ হবে মুছে গেছে, হাফ cos 2 থিটা, ঠিক আছে। এই দেখো এই যে হাফ cos 2 থিটা, এই যে সেই হাফ cos 2 থিটা, আর এই যে 2, এই 2 2 খেঁচান 2 2 খেঁচান, এইখানেও মান আসে 0, এখানেও মান আসে 0, ঠিক আছে। এখানে 0 আসে না, দুঃখিত, এখানে 0 আসে না। তো তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখো, মান আসবে 4 পাই প্লাস 2 পাই মাইনাস sin 2 থিটা 0 থেকে 2 পাই 4, এই sin 2 থিটা 0 থেকে 2 পাই, এইটার মান চলে আসবে কত 0, আর অ্যানসার তাহলে চলে আসবে কত 4 পাই প্লাস 2 পাই, অ্যানসার আসবে 6 পাই। তাহলে আমরা বলতে পারি জলিল ভাইয়ের হৃদয় দা হার্টের ক্ষেত্রফল 6 পাই, প্রমাণিত। এখন আমরা আরেকটা মজার টপিকের মধ্যে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয়। আমরা কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো চাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, ধরো এই যে একটা গ্রাফ, এটা বক্ররেখা, এই যে a থেকে b, এই a থেকে b এর মধ্যে আমি চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই। তো আমরা প্রথমে ছোট্ট একটু অংশ একটু কেটে নিই, ঠিক আছে। এই ছোট্ট একটু অংশটা এখান থেকে ছোট্ট একটু অংশ কেটে নিলাম। তো এই ছোট্ট একটু অংশ এখানে আমরা একটু জুম করে দেখবো। দেখো এটা যদি আমি একটু জুম করে দেখি তাহলে এটা একটা একটু বাঁকা এরকম লাগে, হ্যাঁ। তো আমরা এটাকে সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ বানাই দিই। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজটাকে আরেকটু জুম করে দেখবো আমরা, এই যে একটা সমকোণী ত্রিভুজ আমরা কিন্তু পেয়ে গেছি, মানে এইখানে একটা দাগ, এই যে একটা দাগ, দেখছো ছোট্ট করে একটা ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজটা, আরে আমার সমকোণী ত্রিভুজ হয়ে গেছে বক্ররেখা, হ্যাঁ, এটা সরল রেখা হবে, হ্যাঁ। তো দেখো এইখানে সমকোণী ত্রিভুজ একটা জিনিস খেয়াল করো, এইখানে যে চাপ, এই চাপটা কি মূলত এই যে না, এই যে হচ্ছে চাপ, এই যে সেই চাপ, এই চাপটা হচ্ছে এই যে ds, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমাদের dx, এইখানে হচ্ছে আমাদের dy। ব্যাপারটা কি বুঝছি? হ্যাঁ, এখানে আমাদের dx, এখানে আমাদের dy। তাহলে আমরা ds রে কি বলতে পারি, ds ইকুয়াল কি সেই গ্রেট পিথাগোরাসের সূত্র আকারে আমরা কি বলতে পারি, dx এর হোল স্কয়ার প্লাস dy এর হোল স্কয়ার। এটা কি ds এর মান। আমরা এখন এটাকে সরল রেখা হিসেবে বিবেচনা করছি কেন, কারণ এই ds টা একেবারে ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে মেজারও করা যায় না, ঠিক আছে। তো আমরা এখন এটা কি করব, dx স্কয়ার কমন নিয়ে নেব। দেখো dx স্কয়ার কমন নিলে আছে 1 প্লাস ddx অফ y তার হোল স্কয়ার। সুন্দর। এইবার এইটাকে দেখো, এই যে এইটাকে আমরা একটু বাইরে নিয়ে গিয়ে
আগে বাইরে না আনলে বোঝা যাবে না। দেখো এখানে আমি আরেকবার একটু এখানে লিখতেছি, ওই কোনায় হয়তো বোঝা যাচ্ছে না। তো এইটা ডিএক্স স্কোয়ার, এই রুট স্কোয়ার কাটা যাবে তাইলে, আর এই রুট স্কোয়ার কাটা যাবে তাইলে এখানে আমার মূলত থাকতেছে কি রুট ওভার 1 প্লাস ডি ডি এক্স অফ ওয়াই। এখানে কিন্তু অনেকেই এই ডি ডি এক্স অফ ওয়াই কে ডিওয়াই বাই ডিএক্স আকারে বলে, ডিওয়াই বাই ডিএক্স কিন্তু না, এই ডি ডি এক্স এটা একটা অপারেটর, এটা একটা ফাংশন। এই ফাংশনটাকে কোনোভাবেই ডিওয়াই বাই ডিএক্স বলা যাবে না। ওয়াই বাহিরের, এখানে ওয়াই এর জায়গা পিও হইতে পারতো, অসুবিধা নেই, কিন্তু এক্স এর জায়গা কিন্তু অন্য কিছু হইতে পারতো না। এখানে ডিডি এক্স একটা অপারেটর, ঠিক আছে? তো এই ডিডি এক্সই বলতে হবে, এখানে ডিওয়াই বাই ডিএক্স বলাটা আসলে ঠিক না, ঠিক আছে? আর এই ডিএক্স বাইরে চলে আসলো। তাহলে আমরা যদি এই এ থেকে বি এর মধ্যে এই পুরো চাপটার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে কি বের হবে? তাহলে আসবে আমাদের এ, না এ মানে তো এরিয়া। ধরো আমরা এখানে চাপের দৈর্ঘ্য আমি বললাম মূল যে এস, সামেশন এস, এই এস এর ভ্যালু কি আসবে? ইন্টিগ্রেশন করতে হবে এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করলে আসবে কি রুট ওভার 1 প্লাস ডি ডিএক্স অফ ওয়াই ইনটু ডিএক্স। এইটা করলে আমাদের কি এই পুরো চাপটার দৈর্ঘ্য কি বের হয়ে যাবে। তাহলে আমাদের লাগতেছে কি, এখানে আমরা খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারছি, এই এ আর বি এর মান জানলেই আমরা যে কোনো বক্ররেখার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। ক্ষেত্রফল না, দুঃখিত, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্যটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে খুবই সহজে বের করে ফেলতে পারবো। তো এইবার হচ্ছে আমাদের আসল মজা শুরু। এবার আমরা যাব আয়তন নির্ণয়ের দিকে, এবং ইন্টিগ্রেশনের এই পার্টটা আমার মতে সব থেকে মজা এবং সব থেকে মজা নিয়ে পড়ানো যায়। তো এখন আমরা এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে চলে আসছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে আয়তন নির্ণয় করা। এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে আয়তন নির্ণয় করতে আমাদেরকে সাহায্য করবে একটা পেঁয়াজ, আর একজন আছে, আর নাম শিমুল, নোয়াখালীর বেগুনার পোস্টমাস্টার নামে। শিমুল ভাই এক পোচ, ভাই আরেক পোচ। তো শিমুল ভাইয়ের তুখোড় পোচে আমাদের পেঁয়াজ কিন্তু একেবারে ফালা ফালা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন 3 টুকরো করে ফেলেছে। তো আমরা এখন এই পেঁয়াজটাকে আগে গ্রাফে বসাবো, তারপর পেঁয়াজ দিয়ে দেখবো আমরা কিভাবে গোলকের আয়তন নির্ণয় করতে পারি। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা একটা আদর্শ পেঁয়াজ বিবেচনা করতেছি, কিন্তু এই পেঁয়াজটা কিন্তু একেবারেই আদর্শ নয়, কারণ এই পেঁয়াজটা পুরো গোলক না। আচ্ছা আমরা একটু গ্রাফে বসাই, যেহেতু এটা 3D, আমরা একটা 3 অক্ষের গ্রাফে বসাবো। এখন গ্রাফে আমরা আমাদের যে পুরো যে পেঁয়াজটা বসাতে চেয়েছিলাম, কিন্তু গ্রাফ আমাদেরকে বলেছে ইওর স্টোরেজ ইজ ফুল, তাই আমরা অর্ধেক পেঁয়াজ বসাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের সেই অর্ধেক পেঁয়াজ। এখন আমরা এই অর্ধেক পেঁয়াজের আয়তন নির্ণয় করব। আরে ভাই একটু সুন্দর হয়, হ্যাঁ হয়েছে। দেখো এখন আমাদের এইটা অনেকটা এরকম, একটু গোল গোল না, এটা কিন্তু গোল, এবং এইটা হচ্ছে তার সেন্টার। আমরা সেন্টারটাকে একেবারে অক্ষ 0,0-তে বসাইছি, ঠিক আছে? 0,0-তে বসানোর ফলে আমাদের সুবিধা কি হয়েছে, আমাদের ওই অক্ষ নিয়ে খুব একটা ঝামেলা করতে হয়নি। তো আমরা একেবারে কেন্দ্রটাকে 0,0-তে বসাই দিছি। আর এইটার মাধ্যমে লাস্টে দেখবে একটা সূত্র আমরা প্রমাণ করবো, সেটা দেখে কিন্তু মজা পাবা। তো দেখো আমরা এইখান থেকে কেটে নিলাম ছোট্ট করে স্লাইড, ঠিক আছে? কেটে আমরা এই পাশে একটু বসালাম, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের যে টুকরো ছিল আমরা আগে এখানে একটু বসাই নেই, এই যে আমাদের টুকরো ছিল, এইখান থেকে এই টুকরোটার এইখান থেকে এইটুকুকে আমরা বলতেছি এ, জাস্ট একটা নাম দিচ্ছি এ। আমাদের এইখান থেকে এইটুকু, তার মানে এই অক্ষ থেকে যেইখানে যে আমি কাটছি ওইটুকুকে বলতেছি আমি এক্স, এবং এই অক্ষ থেকে এটার ব্যাসার্ধকে বলতেছি আর। এবার আমরা দেখি তো আর এক্স আমরা একটু দেখতে পারি কিনা। এই দেখো আমার সেই পেঁয়াজ। এখন আমার এই পেঁয়াজটাকে অর্ধেক করতে হবে। তো তরুদ ভাই একটা কিছু একটা দেন, কাটি। ভাই কুড়াল দিয়ে কে পেঁয়াজ কাটে? অন্য কিছু দেন।
মাইরে ফেলবেন নাকি? থাক ভাই, আমি নিয়ে নিচ্ছি। এই যে আমরা এখন পেঁয়াজটাকে অর্ধেক কাটবো একদম সুন্দর করে। এই দেখো অর্ধেক কাটা পেঁয়াজ। দেখো এটাকে যদি এটার সাথে একটু বিবেচনা করি তাইলে এ আসলে কোন জায়গাতে হচ্ছে, এই যে আমরা কেটেছিলাম, সব পড়ে গেল, সমস্যা নেই, আমার কাছে আরেকটা অর্ধেক পেঁয়াজ আছে। তো আমরা কোনটাকে আসলে এ বিবেচনা করতেছি, দেখো তো এ হচ্ছে এই যে জায়গাটা থেকে এই উপরের এটার দূরত্ব, এটা যে পুরুত্ব, এই পুরুত্বটাকে আমরা বলতেছি ডিএক্স। অবশ্য আমি এখানে পুরুত্বটা বলিনি, যাই হোক এইখানে যদি আমি বলি এই যে পুরুত্ব, এই পুরুত্বটাকে আমরা বলতেছি ডিএক্স। এই দেখছো এই যে এই পুরুত্বটাকে আমরা বলতেছি ডিএক্স। আর এইখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটাকে বলতেছি আমরা ব্যাসার্ধ, ঠিক আছে? তো এখন আমরা এই পেঁয়াজের ক্ষেত্রে যদি একটু দেখি এই পেঁয়াজের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়। তো দেখো এইটুকুকে আমি একটা ছোট্ট সিলিন্ডারের মতো বিবেচনা করতে পারি। তো এইটুকুর এই পাতলা একটা ফালি, এই পাতলা ফালির আয়তন কত আসে? পাতলা ফালির আয়তন আসলে কত আসে? আয়তন আসে পাই a স্কয়ার ডি এক্স। এটা আসে পাতলা ফালির আয়তন। এখন দেখো এই পাই a স্কয়ার ডি এক্স, এটা যদি এই পাতলা ফালির আয়তন হয় তাইলে আমাদের পুরো ফালিটার আয়তন পাইতে গেলে কি করতে হবে? এইখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করে দিতে হবে। তাহলে এই সমীকরণটাকে ইন্টিগ্রেট, আচ্ছা এ স্কয়ার আমরা একটু, এ স্কয়ারকে তো আমরা এ স্কয়ার আগে রাখতে পারবো না, কারণ এইটুকু তো আমরা জানি না সব সময় যে আমরা এইখান থেকে কাটলে এ একরকম হবে, এখান থেকে কাটলে এ একরকম হবে। তো এটাকে আমরা এ স্কয়ারকে আমরা এই যে দেখো সেই গুরু পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। এ স্কয়ার ইকুয়াল কি আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো গুরু পিথাগোরাসের সূত্র মতে আমরা এখানে লিখতে পারি পাই আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। তো আমরা এইটাকে ইন্টিগ্রেশন করে দিলে কিন্তু আলটিমেটলি আমরা আয়তনটা পেয়ে যাব, কারণ এই পাতলা ফালির আয়তন কি আসছে? পাই এ স্কয়ার। কেমনে আসছে? পাই এ স্কয়ার আসছে যে বৃত্তের ক্ষেত্রফল পাই এ স্কয়ার আমরা জানি, আর কতটুকু পুরুত্ব? ডিএক্স পুরুত্ব, চলে আসছে আয়তন। আর এ স্কয়ারকে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। তো চলো আমরা বের করি। তো আমরা এখন আমরা কিন্তু পুরো গোলকটা নিছিলাম না, আমরা অর্ধেক গোলক নিছিলাম। তো আমরা এখন ওই অর্ধ গোলকের আয়তন বের করব। অর্ধ গোলকের আয়তন আমরা a/2 দিয়ে লিখলাম, ঠিক আছে? তাহলে আমাদের একটু সুবিধা হবে। ইন্টিগ্রেশন অফ 0 থেকে r, আর মানে কি? এই যে, তার মানে এখানে কই এইরকম ছিল না, তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? আর না ব্যাসার্ধ। তাহলে এই যে আর আর এই হচ্ছে 0, তাহলে আমরা 0 থেকে r এর মধ্যে কি ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তাহলে x এর অক্ষ কি 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেশন করব পাই আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এবার দেখো 0 থেকে r, পাইকে একটা লাথি মেরে আমরা বের করে দিলাম, ঠিক আছে? আর স্কয়ার ডিএক্স মাইনাস 0 থেকে r এক্স স্কয়ার ডিএক্স, ঠিক আছে? আচ্ছা আর তো একটা ধ্রুবক, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি আর স্কয়ার ডিএক্স না, তাহলে একটা ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে কি হয়? ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক বাইরে চলে আসে পাই আর স্কয়ার, আর ধ্রুবক বাইরে চলে আসে, ভিতরে কি হয়? এক্স। এই এক্স 0 থেকে r মাইনাস এখানে আসবে কত? এক্স কিউব 0 থেকে r, এক্স কিউব না সরি এক্স কিউব বাই 3, বাই নিচে একটা 3 থাকবে, ঠিক আছে? তাহলে এখানে 0 থেকে r এর মধ্যে করলে আসতেছে আমাদের পাই আর কিউব মাইনাস 1/3, বুঝো, মাইনাস 1/3 ইন্টু এক্স কিউব, তার মানে এখানে হয়ে যাবে আর কিউব, 3 নিচে কমন নিলাম
নিলাম কিন্তু কমন 3। আচ্ছা এইখানে একটা পাই ছিল, আমি পাইটাকে মিস করে ফেলছি। এই যে তাই তো ভাবি সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না কেন। তাহলে 3r³ মাইনাস 5r³, তাহলে আসতেছে, এটা মনে হয় আমার দেখা যাচ্ছে না, আমি এই দেখা না যাওয়ার জন্য আমি একটু সাইডে গিয়ে দেখি। আমি এখানে লিখতেছি, ঠিক আছে? এখানে আসলে πr³ মাইনাস 1/3 πr³, কারণ বুঝতেছো তো এই r² কি ধ্রুবক, ধ্রুবক বাইরে নিয়ে আসছি, আর আসছে কত 1 ইনটু dx, তাহলে 1 ইনটু dx আসলে x 0 থেকে r, আবার এই x² কি করলে x²/3, এইখানে একটা পাই হবে। তো এখন এখানে আসলে আমাদের মান আসতেছে πr³ মাইনাস πr³/3, এটা আসছে 2πr³/3। এটা কি একটু চেনা চেনা লাগে? চেনা চেনা লাগে? আমাদের গোলকের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? 4/3 πr³। এটা কি সেরকম মনে হয় অনেকটা? কিন্তু একটা 4 লাগবে। এখন দেখো তো আমরা আসলে কি বের করছি, আমরা আসলে একটা অর্ধগোলক বের করছি। তার মানে এইটার মান কি a/2, তাহলে পুরো গোলকের ক্ষেত্রফল কি হবে 4/3 πr³। তাহলে এত বছরে আমরা যেটা মুখস্থ করতেছিলাম সেই মুখস্থ সূত্রটাকে কিন্তু আমরা আজকে প্রমাণ করে ফেলছি। একটা পূর্ণ গোলকের ক্ষেত্রফল কি আসবে 4/3 πr³। এটা এখন প্রুভড, প্রমাণিত। শুধু এটুকুই নয়, আমরা কিন্তু এই সেম মেথডে যেভাবে বললাম এইভাবে করে কিন্তু আমরা আসলে পিরামিডের ক্ষেত্রফলও বের করতে পারি, সেভাবে পিরামিডের ক্ষেত্রফলের সূত্রও প্রমাণ করতে পারি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পিরামিডের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমি দিয়ে দিছি। তো ওই পিরামিডের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। আসলে ইন্টিগ্রেশনের শত শত ব্যবহার রয়েছে, এবং কি বলা যায়, আসলে ইন্টিগ্রেশনের ব্যবহার যদি আমি বলি তাহলে বলে আসলে শেষ করা যাবে না আজকের ভিডিওতে। আর এমনিতেও আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর এত কষ্ট করে ভিডিও করার পরেও যদি তোমরা লাইক করে কমেন্টে মতামত না জানাও তাহলে এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। ফিরছি ফিউচার টিচার হয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন